রানী, ও ছোট রানী, দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো বলো। শোনো না, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়। রক্তের মতো রাঙা 8 গাছা মানিকের চুড়ি পাইতো পরি, আনবে আমার জন্যে? আচ্ছা রানী, মানিকের দেশ থেকে তোমার জন্য মানিকের চুড়ি আনবো। দেখো না, এ নূপুর ভালো বাজে না। আগুনের বড় নিরেট সোনার 10 গাছা মল পাইতো পরি, আনবে? ঠিক আছে রানী, সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো। দেখো না রাজা, এ মুক্ত বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তারই এক ছড়া এনো না। সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে গলার হার আনবো। আর কি আনবো রানী? উফ মা গো মা, শাড়ি নয় তো বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচি। আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী, হাসি মুখে বিদায় দাও। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনি গে। ঠিক আছে, এসো তুমি। মন্ত্রী, বড় রানীর কথা তো ভুলেই গিয়েছিলাম। তাহলে যাই, ওর সঙ্গে দেখা করে আসি। তুমি ততক্ষণ এখানে থাকো। আচ্ছা মহারাজ, আপনি যান, আমি এদিকটা সামলে নিচ্ছি। বড় রানী, ও বড় রানী, কোথায় গেলে? বড় রানী, আমি বিদেশে যাচ্ছি। ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনে শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে, তখন আমার সোহাগও ছিল অনেক, সাধও ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদও ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নূপুর পরিয়ে দেওয়ার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক মিটেছে স্বাদ। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিথি মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো আর ফিরে দেবে না। আমার তো 700 দাসী, সাতমহল বাড়ি তো ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতি লুটে নেবে। ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাওগে। ছাই স্বাদে আমার কাজ নেই। না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে। বলো, তোমার কি স্বাদ? কোন লাজে গহনার কথা মুখে আনবো মহারাজ? আমার জন্য একটা পোড়ামুখ বাদর এনো। আচ্ছা রানী, তাহলে বিদায় দাও। মহারাজ হয়তো আমাকে ভুলেই গিয়েছেন। সোনালি ঘুমলা পাড়া চড়লা, ভোরে কি এলো দেশে
খাজনা দেব কিসে, আহা খাজনা দেব কিসে, সুরানি ঘুমালো ঘুমালো। এখন রানী কি করছে? বোধহয় চুল বাঁধছে। এবার রানী কি করছে? বুঝি রাঙা পায়ে আলতা পরছে। এবার রানী সাত মালঞ্চে ফুল তুলছে। এবার বুঝি সাত মালঞ্চের সাত সাজি ফুলে রানী মালা গাঁথছে আর আমার কথা ভাবছে। ভাবতে ভাবতে বুঝি দুই চোখে জল এলো, মালার গাঁথা হলো না। সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল। রানীর চোখে ঘুম আর এলো না। ছোট রানী রাজার বড় আদরিনী। রাজা তারই কথা ভাবেন, আর বড় রানী রাজার জন্যে পাগল। তার কথা একবারও মনে পড়ে না। এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলেই মানিক। ঘরের দেওয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাঁকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানীর জন্য চুড়ি গড়াতে চাইলেন। বলছি ভায়া, আমাকে 8 গাছা মানিকের চুড়ি বানিয়ে দাও তো। ঠিক আছে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। স্বর্ণকার, আমাকে নিরেট সোনার 10 গাছা মল বানিয়ে দাও। আপনাকে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে গিয়ে অপেক্ষা করুন। এরপর রাজা মানিকের দেশে মানিকের চুড়ি নিয়ে আর সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন। মহারাজ, শুনেছি এদেশের রাজার বাগানে 2টি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট, পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধেবেলা সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় খোঁপায় পড়েন, সকালবেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার 1 জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসে। মহারাজ, সেই মুক্তোর হার নিতে গেলে 1 জাহাজ রূপো দিতে হবে। সুয়োরানীর জন্য এ তো যৎ সামান্য। চলো মন্ত্রী, সেই হার নিয়ে আসি। আমায় 1 ছড়া মুক্তোর হার দিন। 1 জাহাজ রূপো প্রস্তুত আছে। এরপর রাজা মানিকের চুড়ি নিয়ে সোনার দেশ থেকে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে মুক্তোর হার গাঁথিয়ে 6 মাস পরে এক অন্য দেশে এলেন। মহারাজ, শুনেছি এদেশের রাজকন্যের উপবনে নীলমাণিকের গাছে নীলগুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে আর আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস চায়। রাজকন্যে একটি দিন সেই আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পুজো করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাত সোনা পায় তার কাছে শাড়ি বেচে। চলো মন্ত্রী, তাহলে আর বিলম্ব কেন, শাড়িটা কিনে নেওয়া যাক। সুয়োরানীর জন্যে 7 জাহাজ সোনা অতি নগণ্য আমার কাছে। এরপর 6 মাস রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা, সাধের শাড়ি নিয়ে দেশে এলো। এই যা, বড় ভুল হয়েছে মন্ত্রী। বড় রানীর জন্যে বাঁদরটাই আনা হয়নি। তুমি বরং যাও, একটা বাঁদরের খোঁজ করে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি বাঁদরের খোঁজে।
বড় রানীর জন্য গিয়ে একখানা ভালো বাঁদর আনছি। ও মা, আমাকে কি সুন্দর দেখাচ্ছে! এ পৃথিবীতে সব থেকে সুন্দরী নারী হলাম আমি। রানী, রানী, আমি ফিরে এসেছি বিদেশ থেকে। তুমি যা যা চেয়েছিলে, চুড়ি, শাড়ি, মালা, আমি সব নিয়ে এসেছি। অন্দরমহলে চলো, তোমাকে এক এক করে সব আমি খুলে দেখাবো। এই দেখো রানী, তোমার মানিকের ৮ গাছা চুড়ি। তাড়াতাড়ি পরে দেখাও দেখি তোমাকে কেমন লাগে। ও মা, কি সুন্দর চুড়ি! কই দেখি দেখি, পরে দেখি। এ কি চুড়ি এনেছো তুমি? এ চুড়ি যে ঢিলি হয়, হাতের চুড়ি কাঁধে উঠে যায়। আর কি এনেছো তুমি? এ কি মল এনেছো তুমি? এ যে পায়ের থেকে ঢিলে হয়। এখন আমি কি পরবো? ভালো লাগে না আমার। এ কি মালা! এ যে আমার টুটি চেপে ধরেছে। এ কেমন মালা! আমার গলা ব্যথা হয়ে গেল। এ শাড়ি আমার গায়ে কুলোচ্ছে না কেন? এ কেমন শাড়ি? এ কার পরা শাড়ি? ছি ছি ছি, আমি কিনা শেষে কারো পরা শাড়ি পরবো? আমি মহারানী। ছাই গহনা, ছাই এ শাড়ি। কোন পথের কাঁকর কুড়িয়ে এ চুড়ি গড়ালে তুমি মহারাজ? কোন দেশের ধুলো বালিতে এ মল গড়ালে? ছি 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 ছি, এ কার বাসি মুক্তোর হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পরতে যে লজ্জা হয়। নিয়ে যাও, নিয়ে যাও মহারাজ। এ পরা শাড়ি, পরা গহনায় আমার কাজ নেই। নিয়ে যাও, আমার থেকে এগুলো সরিয়ে নিয়ে যাও। আমি পরবো না। না না না, আমি কিছুতেই পরবো না। রাজা আমায় একদম ভালোবাসে না, তাই কার না কার পরা শাড়ি, কার না কার পরা গহনা আমায় দিয়েছে। পরবো না আমি। সুরানি, আমার দেওয়া উপহারগুলো এভাবে পায়ে ঠেলে দিতে পারলো? আমার কতটা খারাপ লাগলো রানী একবারও ভেবে দেখলো না। কত কষ্ট করে উপহারগুলো নিয়ে এসেছিলাম। প্রণাম মহারাজ। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানাকড়ি দিয়ে একটি বাদর ছানা কিনে এনেছি মহারাজ। জানো মন্ত্রীবর, আশ্চর্য হলুম। মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা, পরনের শাড়ি আনলুম। সে শাড়ি, সে গহনা রানীর গায়ে হলো না। প্রণাম মহারাজ। বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা, নাগকন্যের হাতে গাঁথা মায়া রাজ্যের মায়া গহনা, মায়া শাড়ি পরতে পারে না। মহারাজ, রাজভাণ্ডারে তুলে রাখো। যাকে বউ করবে তাকে পরতে দিও। মন্ত্রী, বানরটা বলে কি? ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি সাগরার দোকানে গিয়ে ছোট রানীর নতুন গহনা গড়তে দাও গে। তাঁতির তাঁতে রানীর নতুন শাড়ি বুনতে দাও গে। এ গহনা, এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো। যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। যথা আজ্ঞা মহারাজ। আমি তাহলে আসছি। মহারাজ, বসো। আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো। আমার আর কি আছে যে তোমায় বসতে দেব? হায় মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে।
আমি এমনই অভাগিনী যে তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলুম। মহারানী, তোমার এই ছেঁড়া কাঁথা, ভাঙা ঘর, ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণ ভালো। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে সেখানে। তাও রানী, 7 জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা, পরনে শাড়ি দিয়েছি। ছোট রানী পায়ে ঠেলেছে, আর কানাকড়ি দিয়ে তোমার জন্য বাঁদর এনেছি। তুমি আদর করে কোলে নিয়েছো। রানী, আমি আর তোমায় দুঃখ দেব না। এখন বিদায় দাও, আমি আবার আসবো। কিন্তু দেখো, ছোট রানী কোনোভাবে যেন জানতে না পারে। যদি জানতে পারে, হয় তোমায় নালে আমাকে বিষ খাওয়াবে। আমি তবে চলি রানী, বিদায়। নে নে, তাড়াতাড়ি কলাগুলো খেয়ে নে দেখি বাছা, আমার আবার মেলা কাজ রয়েছে। এমন দুষ্টুমি করিস না। ঠিক আছে মা, আমি এখনই কলাগুলো খেয়ে নিচ্ছি। মা, কলাগুলো তো খুবই মিষ্টি, অনেক সুস্বাদুও খেতে। দাসী, এই দাসী, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। প্রণাম রানীমা, আপনি আমায় ডেকেছিলেন? আমার জন্য এখনই পানের বাটাটা সাজিয়ে নিয়ে আয়, আর মহারাজকে গিয়ে বল আমি দেখা করতে চাই ওনার সাথে। খুব জরুরি একটা কথা রয়েছে আমার। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি আপনার জন্য পানের বাটাটা সাজিয়ে নিয়ে আসছি, আর মহারাজকেও লোক পাঠিয়ে বলে দিচ্ছি। প্রণাম রানীমা, আমি চলি। হ্যাঁ রে মা, তুই কাঁদিস কেন? তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কেন কাঁদিস মা? ওখানে তোর কে আছে? তোকে তো আমি কখনোই হাসতে দেখি না মা। ওরে বাছা, ওখানে আমার সব আছে। আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, 7 সিন্দুক গহনা আছে, 7খানা মালঞ্চ আছে। আর বাছা, ওই 7 মহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার 7 মহল বাড়ি, 700 দাসী, 7 সিন্দুক গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমায় পথের কাঙালিনী করেছে। ওরে বাছা, আমার কিসের দুঃখ? আমি রাজার মেয়ে ছিলুম, রাজার বউ হলুম, 700 দাসী পেলুম, 7 মহল বাড়ি পেলুম, মনের মতো রাজস্বামী পেলুম, সব পেলুম। তবু কে জানে কার অভিশাপে চিরদিনে পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ, রাজপুত্র। হায়, কত জন্মে কত পাপ করেছি, কত লোকের কত সাধে বাদ সেধেছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি। তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গরবে, স্বামীর সোহাগে, রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি। বাছারে, বড় পাষাণী। তাই এতদিন এত অপমান, এত যন্ত্রণা বুকে সয়ে বেঁচে আছি। মা, তুই কাঁদিস নে, আমি তোর দুঃখ ঘোচাবো। তোর 7 মহল বাড়ি দেব, 7খানা মালঞ্চ দেব, 700 দাসী ফিরে দেব, তোকে
সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিতে সোনার চাঁদ ছেলে দেব, তবেই আমার নাম বাঁদর। আমি যা বলি তা যদি করতে পারিস তবে তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য, যেমন আদর ছিল তেমনি হবে। ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কতই না পুজো দিয়েছি, তবু একটি রাজপুত্র কোলে পাইনি। তুই কি তপস্যা করে কোন দেবতার বরে বনের বানর হয়ে আমায় রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা, থাক, আমার রাজা সুখে থাক, আমার সতীন সুখে থাক। আমার যে দুঃখ, সেই দুঃখই থাক। তোর এ অসাধ্য সাধনে কাজ নেই। চল, ঘুমোবি না? অনেক রাত হলো যে। না মা, আমার কথা না শুনলে আমি কিছুতেই ঘুমোবো না। ওরে, তুই ঘুমো, রাত যে অনেক হলো। পূব পশ্চিমে মেঘ উঠল, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো। তুই আমার ঘুমিয়ে পড় বাছা, কাল যা বলবি তাই শুনবো। আজ তুই ঘুমিয়ে পড়। ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি, শীত লেগেছে। তুই দুধের বাছা, আমার কোলে বুকের কাছে ঘুমিয়ে যা বাছা। ঠিক আছে মা। এখন তাহলে রাজসভায় যাওয়া যাক। আমি রাজসভায় যাওয়ার জন্যে প্রস্তুত। এ কি, বানর কোথায় গেল? আমার সাথেই তো ঘুমিয়েছিল রাতে। কোথায় গেল বানর? বানর, এই বানর, কোথায় গেলি? বানর, এত সকালে কোথায় চলে গেল বানর? দেখি তো, বাইরের দিকে কোথাও যায়নি তো? বানর, এই বানর, কোথায় গেলি বাছা? বানর, কোথায় রে? দেখি বাইরে ঘরের চালে রয়েছে কি না। এ কি, চালেও তো বানর নেই, তাহলে কোথায় গেল এই সাত সকালে? ওরে বাছা, কেন এমন করিস বলতো? দেখি তো গাছের ডালে রয়েছে কি না। বানর, এই বানর, কোথায় গেলি? এ কি, গাছের ডালেও তো নেই, তাহলে কোথায় গেল? কোথায় চলে গেল? মহারাজ, আমার মনে হয় প্রজাদের সুখ দুঃখের খোঁজ খবর নিতে গেলে আপনাকে ছদ্মবেশ ধারণ করে প্রজাদের সামনে থেকে দেখতে হবে। এ বিষয়ে আপনি কি বলেন মহারাজ? প্রজাদের সুখ শান্তির খোঁজ খবর নিতে প্রয়োজনে আমি সারা রাজ্য ছদ্মবেশে ভ্রমণ করতে পারি। তুমি সব ব্যবস্থা করো। প্রণাম মহারাজ। মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। ওরে বানর, বলিস কি? এ কথা কি সত্য? দুয়োরানীর ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যে হয় তো তোকে কাটবো আর তোর মা দুয়োরানীকেও কাটবো। মহারাজ, সে ভাবনা আমার। এখন আমায় খুশি করে বিদায় দাও।
এরপর রাজা গলার গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। এই দেখ মা, তোর জন্যে কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাসনে, কাঠের মালা কিনে পরিস। এই মুক্তোর মালা পর। এ কি, এ হার তুই কোথায় পেলি? এ যে রাজার গলার গজমতি হার। যখন রানী ছিলুম রাজার জন্যে গেঁথেছিলুম। তুই এ হার কোথায় পেলি? বল বানর, রাজা কি এ হার ফেলে দিয়েছেন? রাজপথে কুড়িয়ে পেলি? না মা, কুড়িয়ে পাইনি। তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কি কুড়িয়ে পাওয়া যায় কখনো? তবে কি রাজার ঘরে চুরি করলি? বল। ছি ছি মা, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছেন। ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বানর। ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি রে, যে রাত না পোহাতে রাজবাড়িতে ছুটে গেলি? মা, আমি স্বপ্ন পেয়েছি আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে। সেই খোকা যেন রাজসিংহাসনে রাজা হয়েছে। তাই ছুটে রাজাকে খবর দিলুম রাজা মহাশয় মায়ের খোকা হবে। তাই তো রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। ওরে, রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছে কথা। আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দেবেন। হায় হায়, কি করলি তুই? এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই। তুই আমার তাও ঘোচালি। ওরে, তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এ জঞ্জাল কেন ঘাটালি? মা, তোর ভয় কি? ভাবিস কেন? 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবেন, তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। চল বাছা চল, বাটি পুড়ে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী, ও ছোট রানী, শুনেছ? কি হয়েছে? তোমায় এত খুশি খুশি কেন দেখাচ্ছে? আমায় বলো। শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজসিংহাসন কাকে দেব। এতদিনে সে ভাবনা ঘুচল। যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী, বড় ভাবনা ছিল, এতদিনে নিশ্চিন্ত হলুম। পারি নে বাপু, আপনার জ্বালায় বাঁচি নে, আবার পরের ভাবনা, আমার তাতে কাজ নেই। সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাবো, রাজসিংহাসনে রাজা করব, এমন কথা শুনে মুখ ভার করে? রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? আর পারি নে বাপু, কার ছেলে হবে, কার মেয়ে রাজ্য পাবে, কেই বা সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারি নে। নিজের জ্বালায় মরি, পরের ছেলে মরলো বাঁচলো তার খবর রাখি নে বাপু। বাপ রে বাপ,
সকালবেলা বকে বকে ঘুম হলো না, মাথা ধরলো। যাই যাই, নিয়ে আসি গে। রাজকুমারকে ছোট রানী মর বললে? না, ছোট রানীর আর মুখ দেখব না। যাই গিয়ে বড় রানীর কাছ থেকে ঘুরে আসি। না না, থাক। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে, তার থেকে বরং রাজমহল থেকে ঘুরে আসি। রাজা আমার সাথে এটা করতে পারলো, তাও কি না আবার ওই বড় রানীর জন্য? না না না, এ যে আমার সহ্য হয় না দাসী, আমি কিছুতেই সহ্য করব না। দয়া কর দাসী, তুই আমাকে দয়া কর, তুই কিছু একটা ব্যবস্থা নে। আমি যে আর পারি না দাসী, পারি না। আচ্ছা, বড় রানীর যদি সত্যি সত্যি ছেলে হয়, তাহলে তো রাজা আমায় রাজ্য ছাড়া করবে। কোথায় যাব আমি দাসী, কোথায় যাব? এভাবেই কেটে গেল দিন রাত। রাজা বড় দুশ্চিন্তায়। রাজা কোনোভাবেই বড় রানীর সাথে দেখা করতে যেতে পারে না। যদি ছোট রানী বড় রানীকে বিষ দেয়, সেই দুশ্চিন্তায় রাজা মগ্ন রইলেন। এভাবেই কেটে গেল 1 মাস, 2 মাস, 2 মাস কেটে গিয়ে 3 মাস। রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কেটে গেল। কি হে বানর, খবর কি? মহারাজ, মায়ের বড় দুঃখ। মোটা চালের ভাত মুখে রোচে না। মা আমার না খেয়ে কাহিল হয়ে পড়েছেন। এ কথা তো আমি জানি নে। মন্ত্রীবর, এখনই যাও। সরু চালের ভাত, 50 ব্যঞ্জন, সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই, বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদায় করো। আজ আবার কোথায় ছিলি বাছা? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না। রাঁধবো কখন? খাবই বা কখন? মা, আর তোকে রাঁধতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত, 50 ব্যঞ্জন আসবে। তাড়াতাড়ি নে আয় তো এখন। আমি বরং চাই 1 মুঠো মোহর বাজারে নিয়ে গিয়ে 16 জন গরামি নিয়ে, 16 গাড়ি খড় নিয়ে, 1600 বাঁশ নিয়ে এই ঘরটাকে আবার নতুন করে তুলি। যাই। এ কি, নতুন ঘর? ঘরের চালও নতুন, চালের ঘর নতুন। এ কিভাবে সম্ভব? বানর, এই বানর, এসব কি করে হলো রে? বাছা, ভাঙা ঘর দেখে আমি ঘাটে গেলুম, এসে দেখছি নতুন ঘর। এ কেমন করে হলো? মা, রাজামশাই মোহর দিয়েছেন। সেই মোহর দিয়ে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি চল। কতদিন পরে
সোনার থালায় ভাত খেলেন রানী, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো, ঘরের চাল ফুটো হলো, চালের খড় উবে গেল। বানর রাজার সঙ্গে দেখা করলো। কি বানর, কি মনে করে? মহারাজ, ভয়ে কব না নির্ভয়ে কব? নির্ভয়ে ক। মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান। ঘরের দুয়ার ফাটা, চালে খড় নেই, শীতের হিম ঘরে আসে। মা আমার গায়ে দিতে নেপ পান না, আগুন জ্বালাতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। তাই তো এ কথা বলতে হয়। বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী যদি বিষ খাওয়ায়। সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতেই পারবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। মহারাজ, যাই তবে মাকে আনি। যাও মন্ত্রী, মহল সাজাও গে। যাক, মহল তৈরির কাজ একেবারেই সম্পূর্ণ হয়েছে। এবার আমি মহারাজকে গিয়ে বলি, বড় রানী এবার থেকে এই মহলে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। মা, চলো এবার তাহলে এই নতুন মহলে প্রবেশ করা যাক। চল বাছা চল, ভেতরে চল তাহলে। দাসী, এই দাসী, কোথায় গেলি? এদিকে আয় একবার। মনের কথা কি আসতে বল, আমার কথা আছে। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। এসো ভাই, মনের কথা, কেমন আছো? কাছে এসে বসো ভাই। কেন ভাই, ডেকেছ কেন? মুখখানি বারবার, চোখের কোণে জল, কি হয়েছে আমায় বলো। হয়েছে আমার মাথা আর মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে, সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে। ভিখারিনী দুয়োরানী এতদিনে সুয়োরানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুনসই দেখে অঙ্গ জ্বলে গেল, আমায় বিষ দে, খেয়ে মরি। সতীনের এ আদর প্রাণে সয় না। ছি ছি, সই ও কথা কি মুখে আনে? কোন দুঃখে তুমি বিষ খাবে? দুয়োরানী আজ রানী হয়েছে, কাল ভিখারিনী হবে। তুমি যেমন সুয়োরানী তেমনি থাকবে। না ভাই, বাঁচতে আর সাধ নেই। আজ বাদে কাল দুয়োরানীর ছেলে হবে, সে ছেলে রাজ্য পাবে। লোকে বলবে, আহা, দুয়োরানীর রত্নগর্ভা, রাজার মা হলো। আর দেখো না, পোড়ামুখী সুয়োরানী মহারাজের সুয়োরানী হলো।
তবু রাজার কোলে দিতে ছেলে পেলে না। ছি 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 ছি, অমন অভাগীর মুখ দেখে না, নাম করলে সারা দিন উপোস যায়। ভাই, এ গঞ্জনা প্রাণে সবে না, তুই বিষ দে, হয় আমি খেয়ে মরি, নয়তো সতীনকে খাওয়াই। চুপ কর রানী, কে কোন দিকে শুনতে পাবে? ভাব নাকি চুপি চুপি বিষ এনে দেব, দুয়ো রানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। যাও ভাই যাও, কিন্তু দেখো বিষ যেন আসল হয়। খেতে না খেতে বড় রানী যেন ঘুরে পড়ে। ভয় নেই গো, ভয় নেই, আজ বাদে কাল বড় রানীতে বেশ খাওয়াবো। জন্মের মতো মা হবার স্বাদ ঘোচাবো। তুমি নির্ভয়ে থাকো বাছা। এরপর বুড়ি জঙ্গলে জঙ্গলে ঘুরে সন্ধ্যের দিকে একটা ঘুমন্ত সাপের মুখ থেকে মন্ত্র বলে বিষ বার করে নিয়ে চলে যায়। ছোট রানী সেই সাপের বিষ দিয়ে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই বড় রানীর জন্য গড়লেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই, এক কাজ কর, এই বিষের নাড়ু বড় রানীকে বেচে আয়। তুমি কোনো চিন্তা করো না রানী, এ কাজ এখনই হয়ে যাবে। আইলো আয়, এতদিন কোথায় ছিলি? দৌড়ানি বলে কি ভুলে থাকতে হয়? সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি ভুলতে পারি? এই দেখো, তোমার জন্যে যতন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ আর মতিচুর মিঠাই এনেছি। ঠিক আছে বাছা, তুমি যখন এত যত্ন করে আমার জন্য থালা সাজিয়ে এনেছো, আমি নিশ্চয়ই খাবো। তুমি বরং কিছু মোহর নিয়ে যাও। এ কি, ক্ষীরের ছাঁচ খেয়ে যে আমার জিভের স্বাদ গেল। দেখি তো মুগের নাড়ুটা খেয়ে দেখি। এ কি, মুগের নাড়ু মুখে দিলেই যে গলাটা কাঠ হয়ে গেল। মতিচুর মিঠাইটা খেয়ে দেখি একবার। এ কি, বুক যেন জ্বালা করছে, কি আছে এতে? বানর, বানর, কোথায় গেলি? ব্রাহ্মণী আমায় কি খাওয়ালে? গা কেমন করছে, বুঝি আর বাঁচবো না। কোথায় গেলি বানর, বানর? চল মা, খাটে শুবি চল, তোর কিচ্ছু হবে না। আমি তোকে এক্ষুনি ঔষধ খাইয়ে ঠিক করে দেব। বড় রানীকে বিছানায় শুইয়ে দিয়ে বানর চলল বড় রানীর জন্য ঔষধের খোঁজে। কোন ঔষধ দিলে বড় রানী সুস্থ হবে তার চিন্তায় মগ্ন বানর। বানর বন থেকে কে জানে কি লতাপাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্তর আওড়াতে আওড়াতে তারপর এলেন। এরপর রাজার লোক লস্কর, দাসী, বাঁদি যে যেখানে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ, এত লোক কেন এনেছো? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো।
রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন। বড় রানীর মহলে নিজে রইলেন 3 দিন 3 রাত। বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন, মহারাজ, বড় রানী সেরে উঠেছেন। তোমার একটা রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। এই হীরের হারটা তোকে দিলাম বানর। চল বানর, বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। মহারাজ, গণনা করেছি, ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে। ছেলের বিয়ে হলে মুখ দেখো। এখন বড় রানীকে দেখে এসো। ছোট রানী কি দুর্দশাই না করেছে। এ কি, বিষের জ্বালায় বড় রানীর সোনারঙ্গ কালি হয়ে গেছে। পাতখানার মতো পড়ে আছেন। রানীকে আর চেনা যায় না। মন্ত্রী, এখনই যাও, ছোট রানীকে কারাগারে বন্দি করে দাও। ঠিক আছে মহারাজ, আমি এখনই আপনার আদেশ পালন করছি। রানীমা, মহারাজ আপনাকে বন্দি করার জন্য আদেশ দিয়েছেন। আপনাকে এখনই আমার সাথে যেতে হবে, তা নইলে মহারাজ ভীষণ রেগে যাবেন। মন্ত্রী, ছোট রানীকে কি কারাগারে বন্দি করা হয়েছে? হ্যাঁ মহারাজ, ছোট রানীকে কারাগারে বন্দি করা হয়ে গেছে। এবার তাহলে যাও, ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বাইরে বের করে দাও। ঠিক আছে মহারাজ, আমি এখনই সেপাই পাঠিয়ে ডাকিনী বুড়িকে ধরে আনার ব্যবস্থা করছি। এই যে ডাকিনী বুড়ি, কোথায় পালাচ্ছ? মহারাজ আদেশ দিয়েছেন তোমার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে তোমাকে দেশের বাইরে বের করে দিতে বলেছেন। মন্ত্রীবর, আজ বড় শুভ দিন। এতদিন পরে রাজ চক্রবর্তীর ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজভাণ্ডার লুটিয়ে দাও। রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। ঠিক আছে মহারাজ, আমি এখনই সবাইকে বলে দিচ্ছি সমস্ত ব্যবস্থা করার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো ভিখারি রাজ্যে আর থাকবে না। যাক, অনেক কষ্টে নগরের পথে পথে আলো জ্বালানো হয়েছে। খুব ক্লান্তি লাগছে রে। চল এবার বাড়ি ফেরা যাক। মা, 10 বছর ধরে তোর আমি সেবা করে এলাম, কত পাঁঠা বলে দিলাম। তুই আমার এই উপকারটা করে দে মা। 10 বছর ধরে অন্ধ হওয়ার ভয়ে ছেলের মুখ দেখিনি, এবার যেন ছেলের মুখ দেখতে পাই। মা, তুই কৃপা কর, দয়া কর মা। বানর, 10 বৎসর তো পূর্ণ হলো, এখন ছেলের মুখ দেখাও। মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর বিয়ে দাও, তারপর মুখ দেখো। এখন ছেলে দেখলে অন্ধ হবে যে। মন্ত্রীবর, রাজপুত্রের জন্যে রাজকন্যা দেখো, যে করে হোক রাজপুত্রকে বিয়ে দিতেই হবে। ঠিক আছে মহারাজ, আমি এখনই দেখছি রাজকন্যা। পাটালি দেশের রাজকন্যাকে আমার ভীষণ পছন্দ হয়েছে মন্ত্রী। তাকেই আমি পুত্রবধূ করে এই রাজপ্রাসাদে নিয়ে আসবো। তুমি খবর পাঠিয়ে দাও মন্ত্রী। ঠিক আছে মহারাজ, আমি এখনই খবর পাঠিয়ে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। মন্ত্রী, বানরকে ডেকে পাঠাও। ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিন শুভ লগ্নে বিয়ে দিতে যাব। মহারাজ, কাল সন্ধেবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। দেখো বাপু, 10 বৎসর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেআই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব।
রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু হয় অন্ধ, সেই ভয়ে তাড়াতাড়ি বেয়াই বাড়ি চলে গেলেন। মা, মহারাজ বলেছেন ছেলের বিয়ে দেবেন, ছেলের জন্যে পাত্রীও ঠিক করেছেন। এই কি সর্বনাশ করলি বানর! ছেলের বিয়ে কি করে দেব? ছেলে কোথায় পাবো বল? এবার রাজাকে কি ছলে বোলাবো? মা গো মা, ওঠ, ছেলের জোর, মাথার টোপরান, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। বাছারে, প্রাণী কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি। আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? বাছা, ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। রাজাকে পাবো কোথা? 2 দিনের পথ কনের বাড়ি, রাজা তো সেখানে গেছেন। তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে। রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে? বর না এলে বড় অপমান। মা, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠী দাস শেঠের বাছা কোলে পাবি। মা, এখন তুই তাড়াতাড়ি ক্ষীরের বর গড়ে দে দেখিনি, আমার কথাটা একটু শোন। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়লেন। তাকে চেলির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। এই নে বাছা, তুই যেমনটা বলেছিলি ঠিক তেমনটা করেই আমি ক্ষীরের পুতুল গড়ে দিয়েছি। দেখ এবার তুই কি করবি। যাক, এবার পালকির পর্দাটা নামিয়ে দিই। এই বর যে পালকিতে আছে সে কথা কেউ জানবে না, সবাই বুঝবে এই যে কাহাররা। এবার তাহলে চলো পাটুলি দেশের রাজকন্যের প্রাসাদে, সেখানেই রাজপুত্রের বিয়ে হবে। চলো সবাই, বাঁশি বাজাও, ঢোল বাজাও। হে বিপদভঞ্জন বিঘ্নহরণ, রক্ষে করো, সবাইকে রক্ষে করো তুমি। মন্ত্রী মশাই, দিঘির ধারে তাঁবু ফেলতে বলুন, আর পালকি ষষ্ঠীতলায় নামিয়ে রাখতে বলুন, আর কাহারদের ছুটি দিয়ে দিন। আর শুনুন, রাজার হুকুম আছে, বরকে যেন কেউ না দেখে। আজকের দিনে বর দেখলে
বড় অমঙ্গল হবে। ঠিক আছে বানর, এই যে হারু, তোমার দলের লোকেদের বলে দাও যে এখন যেন তারা দিঘির ধারে তাঁবু ফেলে আর রান্না বাড়া করো, খাওয়া দাওয়া করে তাঁবুর ভেতর বিশ্রাম নাও, বুঝলে? আর একটা কথা শোনো, পালকির ভেতর রাজপুত্রকে যেন কেউ না দেখে, কেমন? তাতে কিন্তু ভীষণ অমঙ্গল হবে, আর এটাই রাজামশাইয়ের আদেশ। এখন যাও এখান থেকে। আজ মাঠতলায় কোনো ষষ্ঠী ঠাকুরের পুজো হবে না, তোমরা এখন এখান থেকে যেতে পারো। কেন ভাইটি, আজ কেন পুজো হবে না? আমরা তো রোজ দিন এখানেই পুজো করতে আসি। রাজা মশাইয়ের আদেশ, এখানে কোনো পুজো হবে না, তাই তোমরা এখন এখান থেকে যেতে পারো। আমরা পুজো না দিলে ঠাকুরকে ভোগ কে দেবে? আর ভোগ না দিলে ষষ্ঠী ঠাকুর তো রুষ্ট হবেন। তোমরা এখন এখান থেকে যাও, নাহলে মহারাজ না রুষ্ট হয়ে যায়, তখন কিন্তু আরো বিপদ, তোমাদের গর্দানও যেতে পারে। উফ, কত বেলা হয়ে গেল, এখনো অবধি কিচ্ছুটি মুখে দিইনি। বড্ড খিদে পেয়েছে। উফ, আর যে পারি না। যাক, পালকির পর্দাটা সরিয়ে দিয়েছি, এবার বরং এখান থেকে দূরে সরে যাই, দেখি ষষ্ঠী ঠাকুরুন এবার কি করে। এবার তো ষষ্ঠী ঠাকুরের থেকে ছেলে নিয়েই ছাড়বো। আপদ গেল। কাঠ ফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করি গিয়ে। এ কি, এ যে দেখি একটা আস্ত ক্ষীরের পুতুল। উফ, শান্তি। এক কাজ করি, ঘুম পাড়ানো মাসিপিসিকে ডেকে পাঠাই। ঘুম পাড়ানি মাসিপিসি, এখনই আমায় দেখা দাও, আমার কাছে এসো, তোমাদের যে আমার খুব দরকার। প্রণাম মা ঠাকুরন, এই দিন দুপুরে ডেকেছেন কেন? বাছারা, এতখানি বেলা হলো, এখনো ভোগ পাইনি। তোরা একটি কাজ কর, দেশের চেয়ে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ডুলির ভেতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ঠিক আছে মা ঠাকুরন, এখনই সবাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেশের যে যেখানে আছিস ঘুমিয়ে পড় এখনই। মা ঠাকুরন, দেশের সব লোকেদের ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলা ঘরে খোকার দিদি, আর ষষ্ঠীতলায় রাজার লোকজন, কিংবা পাঠশালায় ছেলেপিলে, রাজার মন্ত্রী, গাঁয়ের গুরু, সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। শুধু জেগে রয়েছে গাঁয়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে বানর, আর তোমার বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। তোরা আমার বড় উপকার করলি রে। এই নে, এই ক্ষীরের পুতুলের কান দুখানি তোরা খেয়ে নে। বড় স্বাদ হয়েছে, ভারী সুন্দর খেতে। ঠাকুরুন, পালাও কোথা? আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও, চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রটাবো। মর! এ মুখ পুরো বলে কি? সর সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। তা হবে না, আগে ছেলে দাও, তবে ছেড়ে দেব, নয়তো
কাটামো শুদ্ধ, আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব। দেবতা হয়ে খিচুড়ির শাস্তি হবে। আহা, বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে? তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে। তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দেগে যা। আমার বরে দুয়োরানি তাকে আপনার ছেলের মতো দেখবে। এখন আমায় ছেড়ে দে। কই ঠাকরুন, বটতলায় তো ছেলেরা নেই, আমায় দিব্যচক্ষু দাও, তবে তো ষষ্ঠীর দাস শেটের বাচ্চাদের দেখতে পাবো আমি। ও মা, এখানে যে দেখি কেবলই ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে পথে ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে, যেদিকে দেখি সেই দিকেই ছেলের পাল। মেয়ের দল, কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায়ে নূপুর, আবার কারো কাঁকালে হেলে, কারো গলায় সোনার দানা, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে। আবার কারো পায়ে লাল জুতুয়া, কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর। কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটা সোটা, কেউ দস্যি তো কেউ লক্ষ্মী। একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল গাছের তলায় ফুল কুড়োচ্ছে, আর একদল গাছের ডালে ফল পাড়ছে। চারিদিকে শুধু খেলাধুলো, মারামারি, হাসি কান্না। এ যেন এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। এখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলা। এখানে কোনো পাঠশালা নেই, পাঠশালের গুরু নেই, গুরুর হাতে বেত নেই। এখানে আছে দিঘির কালো জল, তার ধারে সরোবন, তেপান্তর মাঠ, তারপর আম কাঁঠালের বাগান, গাছে গাছে ন্যায্য টিয়ে পাখি, নদীর জলে গোলচোখ বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক, আর আছেন বনের ধারে বনগা মাসি পিসি। এ কি, কোথায় ষষ্ঠী ঠাকরুন, কোথায় কে? বটতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছি, কেউ তো কোথাও নেই। এই সব কিছুই মায়া। মন্ত্রী মশাই, চলুন তাহলে এবার রাজপুত্রকে নিয়ে রওনা দেওয়া যাক, ওদিকে আবার অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বানর, তুমি যাও, রাজপুত্রকে নিয়ে গিয়ে পালকিতে বসাও। আমি সবাইকে ডেকে নিয়ে যাচ্ছি। জানি না কিভাবে সবাই ভীষণ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়ে মাথাটা কাটবো। জানি না বর দেখতে কেমন হবে। আহারে, বুকের বাছা কার ঘরে পর হয়ে চলে যাবে।
মহারাজ, রাজপুত্রকে নিয়ে আমি এসে গেছি। তুমি এত দেরি করলে বানর, চলো চলো, বিয়ের পিঁড়িতে বসতে হবে যে। এভাবেই রাজপুত্রের সাথে রাজকন্যার বিবাহ সম্পন্ন হয়। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন বউ নিয়ে ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটালি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী 2 দিন 2 রাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরুন বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ, তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী, ওঠো। রানী এসে দেখলেন রাজা সত্যিই বউ বেটা এনেছেন। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনে ক্ষীরের ছেলের কথা মনেই রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছে। রাজকুমার, আজ থেকে তুমি হলে এই রাজ্যের রাজা, আর বানর, তুমি হলে আজ থেকে এই রাজ্যের মন্ত্রী। রাজা রাজপুত্রকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যের বানরকে করলেন মন্ত্রী, আর ছেলের বউকে 8 গাছা মানিকের চুড়ি, 10 গাছা সোনার মল আমি তোমাকে দিলাম। রাজা ছেলের বউকে মায়ারাজ্যের সেই 8,000 মানিকের 8 গাছা চুড়ি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল। পায়ে মল রিনিঝিনি বাজতে লাগলো, ঝিকিমিকি জ্বলতে লাগলো, আর হিংসেই ছোট রানী বুক ফেটে মরে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, then don't forget about like, comment and subscribe.